নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি কল্লোল লাহিড়ীর বিখ্যাত ইন্দুবালা ভাতের হোটেল বইটি। আজ পড়ব এর 7ম পর্ব। আসুন তবে শুরু করি আজকের পর্ব। কচু বাটা। বেলার দিকে একটু ঝিমুনি ধরে ইন্দুবালার। ইদানিং ভাত খেয়ে উঠলেই এমনটা হয়। কলকাতার বাতাসে শিরশিরানি খেললে শরীরটা একটু রোদ চায়, কিন্তু সেই ফুরসত কি ইন্দুবালার আছে? তার হোটেলে আসা মানুষগুলো তো সবে ভাত খেয়ে যে যার কাজে গেছে। দুপুরের পড়ন্ত রোদে তার একটা হিসেব রাখার আছে। কতজন খেলো, কতজন এলো না, কারা আবার ওবেলা আসবে, কাদের বাড়িতে পাঠাতে হবে, কাদের শুধু ঘন্ট আর পোস্তর বড়ার অর্ডার হলো, কতটা বাঁচলো কতটা না, এই সব বিস্তারিত লেখালেখির একটি খাতা ইন্দুবালার আছে সেই 71 সন থেকে। এটা যদি হিসেবের খাতা হতো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু এখানে টাকার অঙ্কের কিছু মেলানো থাকে না। যা থাকে তাতে আরো নানান কিছু যোগ হয়। এত পুরনো এক জাবদা খাতা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তার কারণ বছর বছর ইন্দুবালা সেই খাতার সঙ্গে আবার পাতা জোড়েন। মোড়ের মাথায় গণেশ বাইন্ডিং থেকে হারান আসতো। পয়লা বৈশাখের আগের দিন সেই খাতায় বড় সূচ ঢুকিয়ে ফুটো করে জড়া করা হতো পাতাগুলো। সেলাই করে আবার পাতার গায়ে জামা করে দিতেন ইন্দুবালা। সেই নতুন জামা আবার পরের বছর পাল্টাতে হবে। গেলবার হারান চোখ বোঝার পর তার ছেলে শিব আসে। ইন্দুবালা নিজে সেই খাতা নাড়াচাড়া করতে পারেন না এখন আর। ওপরের ঘরে টেবিলের ওপরেই রাখা থাকে। প্রতিদিন সেই খাতা ইন্দুবালা নানান কিছু লিখে রাখেন। ফুল তোলা নকশা, আরো কত হিজি বিজি। ধনঞ্জয় বলে ওটা নাকি চিত্রগুপ্তের খাতা। বুড়ি পরপারে গিয়েও হিসেব মেলাবে, কিন্তু কি হিসেব সেটা ধনঞ্জয় জানে না। বড় নাতনি সুনয়নী একবার দেখেছে সেই খাতায় আছে নানান রান্নার কথা, কিছু কিছু ইন্দুবালার কথাও। সেই যে গেলবার সে বিদেশ থেকে এসে তার ঠাম্মার কাছে থাকলো বেশ কয়েক মাস, তখন এটা সেটা নেড়ে ছেড়ে দেখেছে মেয়েটা। ইন্দুবালার একটু পছন্দ হয়নি, কিন্তু ব্যাপারটা যা ভয় করেছিলেন সেটাই হয়েছে। বারবার নাতনি তাগাদা দিচ্ছে ওকে ওই খাতাখানা নাকি দিতে হবে, সে নাকি কিসব রান্নার কথা লিখবে। ইন্দুবালা সে কথা কানেও তোলেননি। তার হোটেলে যে কটা জিনিস সেই পুরনো আমল থেকে রয়ে গেছে, এইখানা খাতাও তার মধ্যে একটা। ওর পাতার তো জিরান দেওয়া আছে মনিরুলের বকুল ফুল, লক্ষ্মীর বাড়ির তেজপাতা, 3 ছেলে মেয়ের হাতের ছাপ, অলোকের ফেলে যাওয়া নিষিদ্ধ ইস্তেহারের একটা পাতা, চেয়ারম্যানের চিঠি, আরো যে কত কি তা না দেখলে কল্পনাও করা যাবে না। অলোক খুব সুন্দর শিস দিয়ে একটা গান করত। কিসের ভয়ে সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হলো পার। গানটাও লেখা আছে সেখানে। চোখ বন্ধ করেন ইন্দুবালা, সুরটা খোঁজেন, চেষ্টা করেন, পারেন না। কারেন্ট অফের সেই রাতগুলোকে হাতড়ান তিনি। কোথায় তারা? ধনঞ্জয় ছাদ থেকে কাপড় তুলে বুড়িকে দেখে মায়া হয় তার। বারান্দায় মাদুরের ওপর বসে ঝিমোচ্ছে বুড়ি। মাথা নেমে এসেছে পায়ের কাছে। একটা বালিশ নিয়ে রোদটায় শুলে কি যে হয় মায়ের। সারা জীবন কারোর কথা কোনো দিন শুনল না। দুপুরের পর কতবার সে বলেছে, ওগো মা একটু এলিয়ে নাও না গাখানা বিছানায়। বুড়ি কোনো কথাই শোনেননি। এত কাজ কাজ করে মাথা খায় বুড়ি যে কারো দম ফেলার সময় থাকে না। ঘর থেকে বালাপোস্টটা এনে বুড়ির গায়ে চাপা দেয় ধনঞ্জয়। মুখের দিকে হাঁ করে চেয়ে বসে থাকে, যার সব থাকতেও কেউ নেই। এইভাবে কেন এত কষ্ট করে আছো মা? একবার মুখ ফুটে বললেই তোমার ছেলে মেয়েরা তোমায় মাথায় করে রাখবে। চাল ধুতে ধুতে ইন্দুবালা ধনঞ্জয়কে বলেছিলেন,
হ্যাঁ, ওরমটা খুব মনে হয় রে ধনা। বোঝাকে বেশিক্ষণ মানুষ ঘাড়ের উপর চাপিয়ে রাখতে পারে না, বুঝলি? মনে হয় কতক্ষণে নামবে সে মাটিতে। আমি কারো বোঝা হতে চাই না বাবা। ধনঞ্জয় কি বুঝেছিল কে জানে, শুধু সেদিন আর আগ বাড়িয়ে ঝগড়া করতেও যায়নি। বুড়ি নিজেই তার কাজ খুঁজে নিয়েছিল বিস্তর। যত খাটছিলেন ইন্দুবালা হোটেলকে নিয়ে, তত তার সুনাম ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। এবেলার রান্না কোনো দিন ও বেলা কাউকে খাওয়াননি তিনি। কোনো খাবার নষ্ট হতে দেননি কোনো দিন। বেঁচে যাওয়া খাবার কোথায় কোথায় যাবে তারও একটা নির্দিষ্ট ঠিকানাও তৈরি করে ফেলেছিলেন তিনি। সেই সব মানুষগুলো আজও অনেক আশা নিয়ে বসে থাকে। রান্নাঘরের উনুনটা এখনো আগের মতো নিজের হাতেই তিনি পরিষ্কার করেন। মাঝে মাঝে ধনঞ্জয় করে না এমনটা নয়, কিন্তু নিজে করলে সুখ পান ইন্দুবালা অনেক। যত্ন করে মাটির প্রলেপ বোনান উনুনের গায়ে। আজকের উনুন, কত জন্ম জন্মান্তর ধরে মল্লিক বাড়ির লোকজন এই উনুনে চাল ফুটিয়ে দুবেলা ভর পেট খেয়েছে। রান্না তো আর শুধু রান্না নয়, যেন অগ্নিকে উপাসনা করা। আঁচের একটু এদিক ওদিক হলেই সব ভণ্ডুল হবে। নড়ে চড়ে বসে বুড়ি। বালাপোষের গরমে আরাম পেয়েই হোক, কিংবা ঝিমিয়ে পড়া দুপুরের ঘুমন্ত আঁচের কথা ভাবতে ভাবতেই হোক, ইন্দুবালার ঘুম কাটে। সামনে দেখেন হাঁ করে বসে আছে চুপটি করে ধনঞ্জয়, তার মুখের দিকে তাকিয়ে। ইন্দুবালা হাসেন। এখনো বেঁচে আছি রে ধনা, মরিনি। এই দেখ, শ্বাস প্রশ্বাস চলছে এখনো। বিকেলের শেষ আলো তখন জানলার উপর ঘেঁষে চলে যাচ্ছে। ইন্দুবালা হুড়মুড় করে উঠতে যান। আমার না হয় ভীমরতি ধরেছে, তাই বলে তোর কোনো আক্কেল জ্ঞান থাকবে না ধনঞ্জয়? বেলা যে পড়ে এলো, কাজ কত বাকি তার কি খেয়াল আছে? ইন্দুবালা চাটাই গোটান, বালাপোষ ভাঁজ করেন। ধনঞ্জয় সুরসুর করে সরে পড়েন সেখান থেকে। সত্যি কাজের আর শেষ নেই। দুপুরে সব খদ্দের খেয়ে চলে গেলে আনাজ দেখে মিলিয়ে কি কি আনতে হবে আর না হবে তার একটা ফর্দ তৈরি করার থাকে। রাতের রান্না কি হবে তাও ভাবতে হয়। সেই মতন ধনঞ্জয়কে নানান কিছু বলার থাকে। কি কি ভাজতে হবে, চাল, মটর, বাদাম, হিং, কিশমিশ, কাজু ভেজাতে হবে, কি কি কুটনো কাটতে হবে, কোন রান্নাটা গ্যাসে হবে আর কোনটা উনুনে হবে, কয়লা আর গ্যাস ঠিক আছে কিনা, মানে যার যেমন দিনের বরাদ্দ সেটাই আছে কিনা, মাঝখানে ফুরিয়ে যাওয়া খুব অলক্ষণে, কাজেই আগে ভাগে সব দেখে রাখা চাই। ইন্দুবালা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, এতটুকু এদিক ওদিক হওয়ার জো নেই। যদি কোনোদিন ইন্দুবালার সাথে সারা দিন ঘুরঘুর করা যায়, তার হেসেলে উকি দেওয়া যায়, তাহলে একটা দিনলিপি লেখার চেষ্টা করবে। এমন যে কেউ করেনি সেটাও বলা যায় না। অনেক কাগজেই ইন্দুবালার ভাতের হোটেলের কথা ছাপা হয়েছে। তার সাথে তার বড় বড় দুটো উনুন, গ্যাস, সেই প্রাচীন শিলনোড়া, মশলা রাখার বাক্স, পেল্লাই সাহেজের ভাতের ডেকচি, হাঁড়ি, কড়াই, রান্নার ছবি, খাবারের ছবিও ছাপা হয়ে গেছে অলরেডি। শুধু যদি এটা হতো তাহলে তো কথাই ছিল না। এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়েছে। এই শহরে তার উদাহরণ আছে ঝুড়ি ঝুড়ি। কিন্তু সেটা হয়নি, সেটা হলো একদল মানুষ, বুড়ো থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সমেত এত হুজুগ একটা ভাতের হোটেলকে নিয়ে খুব কমই হয়েছে। যারা অনেক দূরে থাকে বা অনেক কাছে, যারা কলেজে পড়ে, হোস্টেলে বা মেসে থাকে, যারা অফিস করে, ব্যবসা করে, মানে যারাই ইন্দুবালার সংস্পর্শে একবার এসেছে, তারা আবার ইন্দুবালাকে যেন দু চোখে হারায়। ফলে এই যুগে চ্যাটাং চ্যাটাং করে কথা বলা ছেলে মেয়েগুলো ফেসবুকে ইন্দুবালা ভাতের হোটেলের একটা কমিউনিটি পর্যন্ত খুলে ফেলেছে। সেখানে যেমন প্রতিদিনের মেনু আপডেট হয়, ঠিক তেমনি রান্নার ছবি থাকে, তার সাথে সেই রান্নার গল্প। এমনকি সেই দিন ইন্দুবালার মেজাজ কতটা উনুনের আঁচের সঙ্গে ওঠানামা করেছে সেটাও। কত কত মানুষ যে ওই পেজ লাইক করেছে তার ইয়াত্তা নেই। ইন্দুবালার কাছে তাদের ভাত খাওয়ার কথা লিখেছে, গল্প লিখেছে, বাড়ি থেকে অনেক দূরে স্বজন পরিজন ছেড়ে চলে আসা একটা অচেনা
অজানা শহরে শুধুমাত্র একটা ভাতের হোটেল কিভাবে তাদের বাড়ি হয়ে উঠেছিল, তাদের মায়ের কথা, ঠাম্মার কথা মনে করিয়ে দিয়েছিল, সেই নিয়ে ভুরি ভুরি লেখা আছে, কমেন্ট আছে, জাকিয়ে চলছে গ্রুপটা। ইন্দুবালা এত কিছু কিন্তু জানেন না, তার ইচ্ছাও করে না এসব নিয়ে মাতামাতি করতে। হোটেলে অনেক কাজের মধ্যে তিনি অন্য কিছু যেন ভাবতেই পারেন না। তবুও কি ভাবতে হয় না তাকে? হয়। এই ফেসবুকের পেজ হওয়ার পর থেকেই নানা রকমের বিপদ নানা দিক থেকে আসতে থাকে। এই যেমন সেদিনে সবে রোদে পা ছড়িয়ে একটি ঝিমোতে বসেছেন, অমনি সামনের মেসের একটা নতুন মেয়ে এসে ঝাঁপিয়ে পড়ল, চশমার ভেতর থেকে গোল গোল চোখ করে বলল, তুমি কচু বাটা কেন আর করো না ঠাম্মা? ইন্দুবালা ঝিমোচ্ছিলেন, ঘোর লাগা চোখে বোঝার চেষ্টা করেন কি বলছে মেয়েটা। কোথায় থাকো? খাওয়া হয়েছে? খিদে পেটে কচু খাবে নাকি গো? ধনাকে বলো ভাত গরম করে দেবে, আর অবেলায় ভাত খেতে ইচ্ছে না করলে রুটি করে দেবে খন। চাও যদি বেগুন পোড়াও খেতে পারো, অল্প করে কুলের তেল দিয়ে মাখবো, খাবে? গন্ধ হয়েছে বেশ। মেয়েটা চোখগুলো আরো গোল গোল করে বলে, ধুর, তুমি কি সব ভুলে যাও নাকি গো ঠাম্মা? এই তো খেয়ে গেলাম। রুটি না খেলেও বেগুন পোড়া ছাড়বো আমি তুমি ভাবলে কি করে? হ্যাঁ, খেয়েছি, কিন্তু ওই অদ্ভুত জিনিসটা মাথা থেকে কি করে বের করো বলো তো? বেগুন পোড়ায় কুলের তেল, উফ, জাস্ট ফাটাফাটি। ইন্দুবালা হাসেন। বড় বড় বয়ামে কুল জিরানো থাকতো তেল দিয়ে। ঠাম্মার যে কত রকমের আচারের আহ্লাদ ছিল, প্রত্যেক ঋতুতে আলাদা আলাদা ফল, তাদের আচার, তার সাথে তেল, সেই তেল আবার রান্নার সাথে মেশানো, সে অনেক ঝক্কি ঝামেলার কাজ, আমিও তো পারি না। তা কোথায় থাকো তুমি? মেয়েটা হাত তুলে দেখায়, ওই তো রাস্তার ওই দিকে মেশে থাকি, সঞ্চারী। খাতায় যে নাম লিখলাম। ইন্দুবালা এগোন রান্নাঘরের দিকে। বাহ, সুন্দর নাম তো, সঞ্চারী। কে রেখেছিল? মা? সঞ্চারী বলে, ধুর, মা রাখবে কোথা থেকে, সে তো জন্মের দিনই মারা গেছে। থমকে দাঁড়ান ইন্দুবালা চৌকাঠের কাছে, ঘুরে তাকান মা মরা মেয়েটার দিকে। সঞ্চারী এগিয়ে আসে। বাবাই দিয়েছিল নাম, তা বাবাও এখন নেই, একটা কঠিন অসুখ হয়েছিল, চলে গেছে। মামা মামির কাছে থাকি, মানে ওরা আমায় দেখে, লোকাল গার্জেন। এমনিতে আমার কেউ নেই জানো। আমার কিন্তু অনেক বন্ধু আছে, অনেক। এখন তো কলেজ, তাই মেসে থাকতে হয়। বক বক করে সরলতায় ভরা চোখ মেয়েটার। ইন্দুবালা কিচ্ছু বলেন না, এগিয়ে যান রান্নাঘরের দিকে আস্তে আস্তে। পেছনে থাকে সঞ্চারী। প্রত্যেক দিন এই হোটেলে যারা খায় তাদের একটা মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা আছে। নিজেরাই খাতায় নাম লেখে, নিজেরাই আবার হিসাব রাখে। ওই দেনা পাওনার হিসাব ইন্দুবালাকে কোনো দিন মেলাতে হয়নি। তার পয়সা মেরে দিয়ে পালানোর লোকের সংখ্যা হাতে গোনাও যাবে না। ইন্দুবালা মনেও রাখেন না। দুমুঠো ভাত খেয়ে যার ইচ্ছে হয় পয়সা দেবে, যার ইচ্ছে হয় না দেবে না। ঠাম্মার কথাগুলো আজও তার কানে বাজে। মহাভারতের সেই কবেকার পুরনো বইটা খুলে গড় গড় করে পড়ে চলত ঠাম্মা। বনপর্বে যুধিষ্ঠির কি বলেছে জানিস? শোন ইন্দু, সব তো আমাদের ঘরের কথাই তারা লিখে গেছে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মোদ্দা কথায় অপর মানুষের সেবা করা। সেই সেবা কেমন? যেমন ধর, যুধিষ্ঠির শুধু বলছেন না, মনে করিয়ে দিচ্ছেন। সাধু গণের গৃহে তৃণ, ভূমি, জল, সুনৃত বাক্য, এই চারি দ্রব্যের কোনো কালেই যেন কোনো অপ্রতুলতা থাকে না। গৃহস্থ ব্যক্তির পীড়িত ব্যক্তিকে শয্যা, শ্রান্ত ব্যক্তিকে আসন, তৃষ্ণিত ব্যক্তিকে পানীয়, ক্ষুধিত ব্যক্তিকে ভোজন, অভ্যাগত ব্যক্তির প্রতি নয়ন, মন ও প্রিয় বচন প্রয়োগ এবং উত্থানপূর্বক আসন প্রদান করিবে।
ইহাই কিন্তু সনাতন ধর্ম। মানুষকে সেবা করে আরাম পাওয়া যায়, মনের আরাম। ইন্দুবালা কি সেই জীবে প্রেমই করছেন না? কোথায় করেছেন? এটা কি জীবে প্রেম? প্রশ্নগুলোর উত্তর খোঁজেন ইন্দুবালা। আর ঠিক তখনই ঘোর কাটে। কি গো ঠাম্মা, কচু বাটা করবে কিনা বলো না। সামনে দাঁড়ানো মেয়েটা নাছুর। ইন্দুবালা রাতের আনাজ মিলিয়ে দেখছেন। রোদটা আস্তে আস্তে পশ্চিমে ঘুরছে। এবার ছাদের আলসের মাথায় চড়ে একেবারে হারিয়ে যাবে, আর দেখা যাবে না। ওইদিকে বড় ঝুড়িখানায় দেখো তো গোটা 20 আলু আছে কিনা। সঞ্চারী গনে ঠিক বাচ্চারই মতন। ইন্দুবালা মশলার বাক্স হাটকান, দেখে নেন সব ঠিক করে। সঞ্চারী এগিয়ে আসে। 20টারও বেশি আলু আছে। ইন্দুবালা বিড়বিড় করেন, তাহলে আনতে হবে আরো। শর দেখি ধোনাকে বলি। সঞ্চারী হাত ধরে নেয় ইন্দুবালা। বললে না তো কচু বাটা কেন করবে না এখন? ইন্দুবালা বটিখানা নিয়ে এসে আলুর খোসা ছাড়াতে বসেন। এইসব আমি আবার করেছি নাকি কোনোদিন? এই, তোর পড়াশোনা নেই? যা গিয়ে পড়তে বস, আমাকে কাজ করতে দে। এই মেয়েও ছাড়বার নয়। কচু বাটা করনি কেন বলো না। এই দেখো ফেসবুকে একজন লিখেছে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে তোমার হাতের কচু বাটা যে খায়নি সে তো ইন্দুবালা ভাতের হোটেলের কিছুই জানে না। এবার একটু বিরক্ত হন ইন্দুবালা। এইসব আবার কে লিখেছে? তোরাই বা এইসব লিখতে বলিস কেন লোককে? মেয়েটা অবাক হয়। আমরা লিখতে বলেছি নাকি? এই তো দেখো অমলেন্দু বাবু কৃষ্ণনগরে থাকেন, কলেজে ফিজিক্স পড়ান, তিনি লিখেছেন এখান থেকে পড়ার সময় এই টিজে রোজ ভাত খেতে আসতেন তোমার হোটেলে, চিনতে পেরেছো? ইন্দুবালা মেয়েটার ফোনের মধ্যে থেকে একটা অস্পষ্ট মুখ দেখেন। এ তো কিছু মনে থাকে নাকি দিদি ভাই? কত লোক তো আসতো, কত লোক চলে যায়। মেয়েটা শুনবে না। অসব জানি না কিছু, কচু বাটা খাওয়াতেই হবে। আমি আজই লিখে দিচ্ছি ফেসবুক পেজে, তুমি আবার কচু বাটা খাওয়াচ্ছ আমাদের, বুঝলে? ইন্দুবালা ভাতের হোটেলের নোনা ধরা সিমেন্টের কালো বোর্ডটা যে কবে থেকে ফেসবুকের বোর্ড হয়ে গেছে ইন্দুবালা সেটা জানেন না, জানার কথাও নয়। এখানকার ফোন ইন্দুবালা ব্যবহার করেন না, তার আছে সেই কবেকার ল্যান্ডলাইন। সরকারের ফোনের ব্যবসা লাটে উঠলেও ইন্দুবালা সেই ফোন আজও কাজে চালান। ছেলেরা মেয়েরা ওই ফোনেই মায়ের খবর নেয়। ইন্দুবালা দুটো কথা বলে শান্তিও পান। তবে এই এখনকার ছেলে মেয়েদের ফোন ব্যবহার না করলেও তিনি বুঝতে পেরেছেন এর মাহাত্ম্য কি। ওখানে কিছু লেখা হয়ে গেলে গোটা বিশ্বের লোক জানতে পারবে, আর ঠিক তখন থেকেই বাড়বে উৎপাত। সেই কবেকার পুরনো ল্যান্ডলাইন ফোনটা আবার বাজতে থাকবে, ক্রিং ক্রিং ক্রিং। বাড়ির সামনে ভিড় হবে, 10 জনের বদলে 100 জন ভাত খেতে চলে আসবে। পাড়ার লোক বিরক্ত হবে, গাড়ি রাখার জায়গা পাবে না বলে। ধনঞ্জয় বড় খোকা ছোট খোকা খুকি সবাইকে ফোন করবে, নালিশ জানাবে। আর কেউ না আসুক বড় খোকা এসে বসে থাকবে ঠায়, নজর রাখবে। তাকে নজর রাখার জন্য তার বাড়ি থেকে বউ ফোন করবে, ছেলে ফোন করবে। সেই এক অদ্ভুত পরিস্থিতি। এই সব ভেবেই শীত আসা সন্ধ্যায় ইন্দুবালা ঘামতে শুরু করে। আগে এমন হতো না, কেউ খেতে চাইলেই ইন্দুবালার আনন্দ হতো, এখনো হয়, কিন্তু এত বড় হয়ে যায় ব্যাপারটা, সবকিছু ইন্দুবালা যেন সামলাতেই পারেন না। তবুও বাইরে থেকে কিছু বোঝা যায় না বুড়ির। এখনো সাধারণ দিনের ভাতের হোটেলে পাত পড়ে কম করে 300 মানুষের। বুড়ি এই বয়সে উনুনের সামনে এসে যখন কড়াই পেতে বসেন, তখন সাক্ষাৎ অন্নপূর্ণা তাকে যেন গড়েছে এরকম মনে হয় অনেকের। কি হলো, কি বলছো না যে? উফ। সঞ্চারী তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালার মুখে হাসি ফোটে। কোথা থেকে আমার ঠাম্মার মতন অমন চোখ পেয়েছিস বলতে তুই? আর অমন পাড়া গিয়ে বিধবার মতন চুল কেটেছিস কেন, হ্যাঁ? সঞ্চারী বলে, ইস, পাড়া গিয়ে বিধবার মতন লাগছে নাকি আমায়? কত টাকা দিয়ে চুল কেটেছি জানো?
শুনলে মামা বাড়ি থেকে আমায় না বের করে দেবে। কেন, আমাকে খারাপ লাগছে গো দেখতে? ইন্দুবালা হাসে, মোটেই না, মিষ্টি লাগছে। মামা না হয় চুল কাটার দাম জানতে পারলো না, কিন্তু যেদিন নেই রাত নেই এই মেসের জানলার ধারে দাঁড়িয়ে ফসফস করে সবাই মিলে সিগারেট টানা হয়, সেটার কথা জানে তো। মেয়েটা জিভ বার করে। তুমি কি সব খেয়াল রাখো ঠাম্মা? ইন্দুবালা হাসে। একদিন সময় করে নিশ্চয়ই কচু পাটা খাওয়াবো তোকে দিদি ভাই, কিন্তু আজকে ওইসব তোমাদের কি সব পেজে টেজে লিখো না কিন্তু, কেমন? মেয়েটা বলে, কেন, লিখলে কি হবে? ইন্দুবালা বোঝান, আগে ওই নরম কচুটাকে তো আমায় পেতে হবে, তাই তো? সেই শহরে কি এগুলো আছে? বললেই কেউ ছায়ের গাদা সেখান থেকে কচু গাছ অমনি উপরে নিয়ে চলে আসবে নাকি? আর সে কচু হলে হবে না, সেই মান কচুর ভেতরে দুধে টইটুম্বুর হতে হবে, বুঝলি মা? রান্না করতে হবে, তবেই না অনেকদিন পর তুইও আমাকে মনে রাখবি, কি বল? তখন হয়তো কোনো এক বিদেশ বিভুঁই থেকে তুই আমার কথা লিখবি। এই ভোর সন্ধে নাবার আগে এক অচেনা মেয়ের চোখ চিকচিক করে ওঠে। আমি কোথাও যাব না ঠাম্মি, কোথাও না। আমি শুধু এই মেষ বাড়িটায় থাকবো আর তোমার রান্না খাবো। ছুটতে চলে যায় সঞ্চারী। অমন ছলছল চোখ করে একদিন ইন্দুবালা বলেছিল সে কলা পাতা ছেড়ে কোথাও যাবে না, কোনো দিন না। ঠাম্মাকে জড়িয়ে ধরেছিল সেদিন। ঠাম্মা বলেছিল মেয়েদের প্রাণ হলো কই মাছের জান। কত কি যে করতে হবে আর দেখতে হবে জীবনে। এই ছোট্ট গ্রামটায় আমার মতন কেন পড়ে থাকবি বলতো? সবে শীত আসা সন্ধে কবেকার ঠাম্মার মুখ মনে করায় এক অচেনা ছোট্ট মেয়েটা। কার বেশ ধরে এসে তুমি আমার কাছে আজ খেতে চাইছো ঠাম্মা? আমি যে বড্ড বুড়ি হয়ে গেছি, তোমার ইন্দু যে আগের মতন আর নেই গো। চোখ থেকে জল পড়ে। ধনঞ্জয় ঘরে এলে বুড়ি চোখ মোছেন। একটু করে দেওয়া যেত না আঁচটা, ধোয়ার মতন জ্বলে গেল যে ধনা। লক্ষ্মীও মাঝে মাঝে এমন ছকছলে চোখে তাকাতো। কি হয়েছে জানতে চাইলে কিছুই বলতো না। স্বামীটা যে তার কোথায় পালিয়েছিল কেউ জানে না। অতগুলো বাচ্চা নিয়ে লক্ষ্মী সেই কত দূর থেকে মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করত। ইন্দুবালা বুঝতো একজন একা থাকা মানুষই বুঝতে পারে আর একজনের একার লড়াইয়ের মর্ম। ওরা যেন দুজনেই দুজনের পরগাছা হয়ে জড়িয়ে থাকতো একে অপরকে। খুব টানাটানির সময়ও কিছুতেই লক্ষ্মীকে টাকা পয়সা দেওয়া যেত না। ইন্দুবালার হোটেল শুরু হওয়ার পর লক্ষ্মীর কোছরে বেঁধে দিত তার ছেলে মেয়েদের জন্য খাবার। লক্ষ্মী নেবে না কিছুতেই। ইন্দুবালা বলতো এক মা তার সন্তানদের দিচ্ছে, তুই নিবি না তো নিবি না। লক্ষ্মী প্রতিদিন ফিরিয়ে দিয়ে যেত আবার অনেক কিছু। মাছ ছাড়াও কচু, মেটে আলু, যেগুলো চট করে বাজারে পাওয়া যেত না। কবে সে যেন একবার নিয়ে এলো কোথা থেকে জোগাড় করে চুই ঝাল। ইন্দুবালার সেদিন যেন সারা দিন ঘড়ির মধ্যে কাটলো। এক টুকরো খুলনাকে যেন লক্ষ্মী বয়ে নিয়ে আনলো আঁচলে করে। ইন্দুবালা কিছুটা রান্না করলেন চুই ঝাল দিয়ে, একটু তুলে রাখলেন, আর বাকিটা বসিয়ে দিলেন নারকেল গাছের কাছে। ভাবলেন একবার যদি চুই ঝালের গাছটা বেঁচে যায় তাহলে তিনি সেটাকে নারকেল গাছে ওঠাবেন আর সব রান্নায় চুই ঝালের মিষ্টি গন্ধে ভরিয়ে দেবেন। কিন্তু সেটা আর হয়নি, বাঁচেনি গাছটা। সেও হয়তো বুঝেছিল উদ্বাস্তু হয়ে বাঁচার দায় অনেক। একটা সময় ছিল যখন লক্ষ্মী নানা রকমের খবর রাখতো। কার বাড়িতে কচু হয়েছে, কার বাড়িতে লাউ, কে জঙ্গল হয়ে গেছে বলে কুমড়োর শাক ফেলে দিতে চায়, সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসতো এই লক্ষ্মী। এই হোটেল মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে লক্ষ্মীর অবদান কম নয়। ও না থাকলে আজ তো হোটেলই হতো না। এক মাছওয়ালি কেমন করে ইন্দুবালার মনের সব কথা জেনে যেত। টের পেত ইন্দুবালা কি ভাবছে। তুই কি ঝাড়ফুঁক টুকটাক জানিস রে লক্ষ্মী? বারান্দায় পা ছড়িয়ে বেলা শেষে বাড়ি থেকে যাওয়ার আগে অনেক গল্প করতো তারা।
ওইসব জানলে সেই কথা থেকে এসে মাছের টুকরি নিয়ে দৌড়ে দৌড়ে ফিরি মা। ইন্দুবালা ভাবেন তাও ঠিক, তার গল্প লক্ষ্মী জানে, কিন্তু লক্ষ্মীর গল্প তো তার জানা নেই। এমনকি লক্ষ্মী কোথায় থাকে সেটাও জানেন না ইন্দুবালা। এই লক্ষ্মী, তোর বাড়ি কোথায় রে? লক্ষ্মী থাকে আর হাসে। কেন, তুমি যাবে নাকি? ইন্দুবালা বলেন, হ্যাঁ যাব, তুই আগে বল কোথায় থাকিস। ইন্দুবালা বলে, শোনো তাহলে, এখান থেকে স্টেশন। ইন্দুবালা বলেন, মানে শিয়ালদাহ? লক্ষ্মী ঘাড় নাড়ে, হ্যাঁ গো, সেখান থেকে ক্যানিং লোকালে চড়ে একেবারে লাস্ট স্টেশন, আগে টেস্ট স্টেশন, ওখান থেকে আবার রিক্সা ভ্যান। চল, যাবি আজকে? হাসে লক্ষ্মী। ইন্দুবালা বলেন, আজ তো যাব না, তোকেও যেতে দেবো না, এত দূরে থাকিস তুই, একটু পরেই সন্ধ্যা নামবে, তার উপরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, থেকে যা লক্ষ্মী, এই শীতের দিনে নাই বা এতটুকু দূরের পথে গেলি। লক্ষ্মী অবাক হয়ে বলে, হাই রাম, কি বলছিস তুই মা? বাড়ি না গেলে মাছ আনবো কি করে? মাছ না আনলে খাবো কি? তুই হোটেল চালাবি কি করে? লক্ষ্মী সেই শীতের বাদলেই বেরিয়ে যায়। অনেক সকালে এসে দরজা হাটকায় লক্ষ্মী। মা, ওই মা, এখানে তুই শুয়ে আছিস? ইন্দুবালা বেরিয়ে দেখেন মাছের সাথে একটা মস্ত কচু। তুই এটার কথাই বলেছিলিস না মা? ইন্দুবালা অবাক হয়ে যান। এটাকে কোথায় পেলি তুই? লক্ষ্মী বলে যায়, সে অনেক গল্প আছে মা, বাজার ফেরত পথে বলবো, কেমন? লক্ষ্মী চলে যায়। দুই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ইন্দুবালা কচু কাটতে বসেন। সেগুলো জলে ভেজান, কুড়ুনি দিয়ে আরো টুকরোগুলো কুটতে বসেন। তারপর ইন্দুবালা ধনঞ্জয়কে বলেন, নেয়ে ধুয়ে এসে ভীষণ চটপাট করতে শুরু করেন। কোনো সহজ রান্না তোমার হেসেলে নেই মা? একে কচু, তার উপরে এই নারকেল, কি হবে শুনি? ইন্দুবালা গম্ভীর হয়ে বলেন, কয়লার বস্তার মুখ ঢেকেছিলি না কাল রাতে, সব ভিজে চিপসে হয়ে গেছে, বুঝেছিস? রান্নার কি হবে এই দিয়ে? লক্ষ্মী কচু না আনলে লোকগুলো কোথায় খেত, কি হতো? অনাছিষ্টি যত। এখন কথা না বাড়িয়ে উনুন ধরাও গে, যাও, দেখো ঠাকুরের কৃপায় ভাতটা হয় কিনা। ধনঞ্জয় আর কথা বাড়ায় না, নিজেই ভুল করেছে, কয়লার বস্তা ঢাকেনি, ভিজে গেছে সব। মাথা নিচু করে উনুন ধরাতে চলে যায় ধনঞ্জয়। ইন্দুবালা কুড়ুনিতে কচু আর নারকেল করেন। সেই কচু আর নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বড় শিলের পাটায় বাটতে থাকেন। চারপাশটা ভরে উঠতে থাকে এক বুনো গন্ধে। অনেকদিন পর খুলনার কোলাপতা যেন হাতছানি দেয় তাকে। ইন্দুবালাকে ডাকে বোসপুকুরের পাশে বাঁশ ঝোপ পড়িয়ে কচু বনটা। শীতের অবেলার বৃষ্টি, মাথায় দুটো বড় কচু পাতা নিয়ে দুই ভাই বোন কচু তুলতে যায়। গা হাত পা চুলকায়, মা বকে। ঠাম্মার কাঁদো কাঁদো মুখটা আজও কেমন যেন মনে পড়ে যায় ইন্দুবালার। জ্বরের পরে স্বাদহীন মুখে খেতে চেয়েছিলেন কচু বাটা, মাকে বলেননি, জানেন এই বাদলায় কিছুতেই তিনি ইন্দুবালাকে পাঠাবেন না। ইন্দুবালাকে ডেকে বলেছিলেন, নিয়ে আসবি নাকি ইন্দু, বসেদের বাগান থেকে একটু কচু তুলে? ইন্দু না বলতে পারেনি, ভূতের ভয় ছিল তার, তাই ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিল সে। কিন্তু ইন্দু চিনবে কি করে ভালো মান কচু? সেসব তো অনেকদিন আগেই ঠাম্মা নিজের হাতে করেই শিখিয়েছিল তাকে। চারপাশ থেকে ছড়ার মতন পাতা যার বেরিয়েছে, ফুলের মতন হয়ে আছে যে গাছটা, সেটাই জানবি গর্ভবতী, মাটির নিচে লুকিয়ে রেখেছে সন্তানকে, তার মধ্যেই থাকবে টইটুম্বুর দুধ। গোড়ায় টেউ পিঁপড়েগুলো দেখেছিস, লোভীর মতন কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে? ঠাম্মা বড় শাবল নিয়ে এসেছিলেন। ভিজে মাটিতে তাড়াতাড়ি বসে যাচ্ছিল শাবল, উঠে আসছিল ঘন কৃষ্ণকায় মাটি। গর্ত যত গভীর হচ্ছিল দেখা যাচ্ছিল শিকড়টাকে, সেখানেই লুকিয়ে রেখেছে তার খাবার। একটু পরেই মাটির গর্ত খুঁড়ে তার থেকে কচু বের করা হলো।
গায়ে শক্তি ছিল বুড়ির। সেই কচু কেটে বেটে গা শুদ্ধ লোক খেলো। আর আজ ঠাম্মার জ্বর, তাকে মা একটু কচু বেটে দিতে পারছে না। ভাইটা পাশে দাঁড়িয়ে খালি গা চুলকাচ্ছে। কচুর রস লেগে লাল হয়ে গেছে তার হাত পা, চুলকাতে চুলকাতে ফুলে গেছে হাতের ওপরের দিকটা। আর সাথে মা গা মাথা করছে চিৎকার করে। ভাইটা বুড়ির মরার সময় এলো, নোলা গেল না। ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢুকে পিঁড়ি পেতে বসে, কচু কেটে কুড়ে বাটতে বসে। কচুর ওপর ছড়িয়ে দেয় কাঁচা তেল। অনেকদিন পর দুপুরবেলা ধোয়া ওঠা ভাতে কচু বাটা খেতে বসে ঠাম্মা। তখন তার চোখে জল। সেই কাঁচা লঙ্কা সর্ষের তেলের নাকি আনন্দের, তা বুঝতে পারে না ইন্দুবালা। খাওয়া হয়ে গেলে এক পরিতৃপ্তির মুখ নিয়ে জড়িয়ে ধরেন ইন্দুবালাকে। তার হাত দুটো বুকের কাছে নিয়ে কি সব বিড়বিড় করে বলেন, আশীর্বাদ করেন। ঠাম্মা কি জানতো একদিন ইন্দুবালা এই হাত দুটোই বাঁচিয়ে দেবে? তারই কি ভালো সাতলানো ডালের প্রস্তুতি রেখে দিয়েছিলেন ঠাম্মা। বিকেলের দিকে চাদর গায়ে দিয়ে ইন্দুবালা বেরোতেই দেখে পথ আটকায় ধনঞ্জয় এসে। চললে কোথায় শুনি? ইন্দুবালা বলেন, হেতালের মাকে একটু বলে আসি, যদি একটু কচু পায়। ধনঞ্জয় এবার রেগে যায়। সেই কাল সকালে বললেও তো হবে, এক্ষুনি সন্ধ্যে নামবে, রাতে ভালো করে দেখতেও পাও না তুমি। আমি হোটেল ছেড়ে তোমাকে বেরোতেই দেবো না। একা কি করে যাবে তুমি শুনি? ইন্দুবালা ধনঞ্জয়ের নাক ফোলানো দেখে হাসেন। জানিস না আমার যে একজোড়া বেড়ালের চোখ আছে, রাতেও দেখতে পায় ভালো। ধনঞ্জয় এবার বিরক্ত হয়। কচুবাটা করতেই হবে, যে যা বলবে তোমাকে তাই করতে হবে, না বলতে পারো না তুমি, তাই না? ইন্দুবালা বলে, ও মা, সে কি কথা? মেয়েটা মুখ ফুটে একটু কচুবাটা খেতে চেয়েছে, না বললে কি করে হয়? ধনঞ্জয় এবার চিৎকার করে ওঠে, তুমি কিন্তু বলেছিলে লক্ষ্মী মারা যাওয়ার পরে এই বাড়িতে কচুবাটা আর হবে না। কেমন যেন ধাক্কা খান ইন্দুবালা। সন্ধে নামছে সবে, শীত আসা শহরে। ছেনু মিত্তির লেনে যে কটা পুরনো বাড়ি রয়ে গেছে, সেগুলো এখনো ফ্ল্যাট হয়ে যায়নি। সেগুলোর জানলা এখন বন্ধ। অনেক উঁচু উঁচু ফ্ল্যাটগুলোতে বাইরে থেকে বোঝা যায় না সেখানে মানুষ থাকে কিনা, কিংবা প্রাণীর কোনো অস্তিত্ব আছে কিনা। মাঝে মাঝে কাপড় জামা জানলা দিয়ে কিংবা বারান্দায় ঝুলে থাকলে ওখানে কেউ বাস করে তা বোঝা যায়। ইন্দুবালা এই মুহূর্তে নিজেকে বড় একা মনে হয়। কবেকার সেই লক্ষ্মীর কথা মনে পড়ে যায়। সারাক্ষণ চারপাশে যাদের সাথে কথা বলেন, তাদের মধ্যে যে লক্ষ্মী নেই, সেটাই ভাবতে পারেন না তিনি, চান না। কেন তিনি এতদিন বেঁচে আছেন এই ভাবনা মাথায় চাগার দেওয়ার আগেই হন হন করে হাঁটতে থাকেন ইন্দুবালা হেতালের মায়ের ঝুপড়ি ঘরের দিকে। বাজার থেকে ফেরার পথে লক্ষ্মী বলে, কই মা, দাও দেখি ভাত খাই তোমার কচু বাটা দিয়ে। শীতের বৃষ্টিতে ভিজে চুপসে গেছে লক্ষ্মী। ইন্দুবালা আলমারি থেকে নিজের একটা কাপড় বের করে দেন। লক্ষ্মীর বারণ করা সত্ত্বেও গরম জল দেন স্নানের জন্য। আসন পেতে গরম ভাত বেড়ে খেতে দেন লক্ষ্মীকে। কচু বাটা দিয়ে ভাত মেখে লক্ষ্মী মুখে তলে। এটা কি করেছিস মা? অবাক হয়ে তাকায় ইন্দুবালার দিকে। কেন, ভালো লাগেনি তোর? ভয়ে ভয়ে জানতে চান ইন্দুবালা। লক্ষ্মী বলে, ভালো মানে বহুত ভালো, শুধু কচু বাটা দিয়ে তো সব ভাত খেয়ে নেবে। এই বলে লক্ষ্মী। কতদিন পরে তাকে এইভাবে বসে খাওয়ালো, কতদিন পর। বয়স যখন 12 কি 14, শাদী হয়ে গেছিল তার। ইন্দুবালা অবাক হন, এত ছোটবেলায়? লক্ষ্মী বলে, তা নয় তো কি, বাপ তো মেয়েকে বিদায় দিতে পারলেই বাঁচে। গ্রামে তো আর আমার বয়সে একটা মেয়েও তখন ছিল না। তারপর বাবা 4টে ভাই সওদা করে টাকা দেয় আমার মরদকে, তখন রাজি হয়েছে। তোমার কত সওদা হয়েছিল মা? ইন্দুবালা হাসেন।
সবটা তো আর বাবা বলেনি, তবে গা ভর্তি গয়না পরিয়ে দিয়েছিল মা। সেই গয়না আজ একটাও নেই। বাবু মাস্টার রতনলাল মল্লিক, তার হাত দিয়েই সব খরচ হয়ে গেছে অনেকদিন আগে। লক্ষ্মীরও কোনো গয়না নেই। মন খারাপ করে বসে থাকে দুজনে। গয়নার জন্য কি শুধু? মোটেই না। কবে তুই শেষ তোর গ্রামে গেছিলি রে লক্ষ্মী? লক্ষ্মী বলে, তাও বছর 10 আগে। বাবা মা কলেরায় মারা গেল। তারপর কমলা নদীতে বান এলো, সব ভাসিয়ে নিয়ে চলে গেল। সব করছে। আমাদের গাঁওটাও আছে জানি, কিন্তু আর কার কাছে যাব মা? লক্ষ্মীর গল্পে ইন্দুবালা যেন কেমন খুঁজে পান নিজেকে। বিয়ের পর একবারও যাওয়া হয়নি নিজের বাড়ি। কার কাছেই বা যেতেন? কেউ ছিল না সেই পোড়া ভিটেই। সেদিন ইন্দুবালা লক্ষ্মীকে আর যেতে দেননি। পরের দিন বন্ধ। অনেক করে বলেছিলেন, থেকে যা না লক্ষ্মী, সারা রাত দুজনে গল্প করব। সত্যি করেও ছিলই তাই। কত কত যে গল্প দুজনে দুজনের জন্য তুলে রেখেছিল, তার হিসেব এই জাবদা খাতাও জানতো না। তুই যদি আমাদের গাঁও কি দরওয়াজ কাহিনী শুনিস না মা, তাজ্জব বনে যাবি। ইন্দুবালা অত শত হিন্দি জানেন না। লক্ষ্মীর সাথে সাথে একটু একটু করে কয়েকটা শব্দই শুধু বোঝে। গাঁও কি দরওয়াজা, সে আবার কি রে? শুনে লক্ষ্মী জিভ কেটেছিল লঙ্কা করে। হায় রাম, তুই গাঁও কি দরওয়াজা জানিস না মা? তাহলে শোন। গাঁওয়ের বাইরে একটা ছাউনি করে রাখা থাকে। সেখানে এসে বসে দূর গাঁও থেকে আসা মেহমান। রামদুলার ওখানে বসেই ভজন করে। বারাতে থাকা হুয়া মেহমান ওখানে রাতে নিন্দ যায়। হরর সিং ওখানে রাতে ছোগালগুলোকে বেঁধে রাখে। আরো কত কি যে হয়। ওখানে তো আমাদের মুখিয়া তার মেয়েদের শাদিতে 10 গাঁওয়ের লোককে বৈঠ করে খেয়ালো। ওটা যখন দূর থেকে দেখতে পেতাম না মা, মনে হতো আমাদের গাঁও চলে এসেছি। আর যাওয়ার সময় মনে হতো ওই যে ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরতে পারবো? মাঝরাতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ইন্দুবালা হালকা করে দেন। আরে আমাদের জলস্রোতের মতন, বুঝেছি বুঝেছি। বিশালাক্ষী তলায় ছিল তা। দূরের অচেনা অজানা পথিক তেষ্টায় জল পেয়ে বিশ্রাম করতো ওখানে। বষ্টমী ওখানে সিধে পেয়ে দুটো চালে ডালে ফুটিয়ে খেত। গায়ের বুড়োরা আড্ডা জমাতো ওইখানে। দুটো মেয়ে তাদের দুজনের সবচেয়ে ভালো লাগা জায়গা দুটোই গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ইন্দুবালা দেখে লক্ষ্মী নিজে উনুন ধরিয়েছে। আটার বড় বড় গোল গোল লেচি বানিয়েছে। তার মধ্যে ছাতু দিয়ে উনুনের আঁচে সেঁকছে। দিশি টমেটো সেদ্ধ করছে। তার মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা চাটনি করছে। তাকে দেখে কেমন যেন লাগলো ইন্দুবালার। তোকে আমার কমলা গাঁওয়ের একটা খানা খাওয়াবো মা। ইন্দুবালা চোখে দেখেছেন অন্যরকম স্বাদদার। শুকনো পিঠে যদি ওইভাবে করা যেত, ছাট্টুর বদলে নারকেলের পুর। কি বলে রে ওই খাবারটাকে লক্ষ্মী? লক্ষ্মী জানতে চায়, আগে বলো ভালো লেগেছে কিনা। আমার মরদ তো একসাথে কত খেয়ে নিত। বাচ্চারা আমার এই লিট্টি খাওয়ার জন্য বসে থাকে মা। আর চাটনি পছন্দ হয়নি? খুব ভালো লেগেছে ইন্দুবালার। লক্ষ্মী, আমি তোর ওই কমলা গাঁওয়ের চাটনিটা কিন্তু নিয়ে নিলাম রে। লেট্টি তো আর তোর মতন বানাতে পারবো না। চাটনিটা চেষ্টা করে দেখতে পারি। সেদিন বিকেলে বাসে ট্রেন চলার পর ইন্দুবালার কাছ থেকে লক্ষ্মী চলে গেছিল। কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে রেখে গেল ইন্দুবালার একটা না দেখা কমলা গ্রামকে, তার পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলা কমলা নদীকে। এই নদীর ধারেই ছট পুজো, হোলি সব ইন্দুবালা দেখল মানুষ চোখে। আজ যেন মনে হচ্ছে হেতালের মায়ের দোকানটা বড্ড বেশি দূরে। ধনঞ্জয়কে সঙ্গে আনতে পারলে ভালো হতো। রাগ করে এইভাবে ছুটে বেরিয়ে আসা মোটেই উচিত হয়নি ইন্দুবালার। যদি রাস্তায় পড়ে যান তাহলে একটা কাণ্ড করবে, ঠিক যেমন হয়েছিল এই লক্ষ্মীর। বুঝতে পারেনি ট্রেন আসছে।
মাথায় ছিল ভর্তি মাছের ঝুড়ি। তারা দিয়ে আসছিল, তারা ছিল না বাজারে আসার। সেই দিন আবার কালেক্টর অফিসের বড়বাবু বলেছিলেন কচু বাটা খেতে আসবেন। লক্ষ্মীর ঝুড়িতে ছিল মাছ, কাঁধের বস্তার বোচকায় ছিল বড় কচু, দিশি ছোট টমেটো, খুব ঝাল লঙ্কা, ধনেপাতা। অনেক ভোরে কুয়াশার মধ্যে অন্যমনস্ক লক্ষ্মী বুঝতে পারেনি ট্রেন এসে পড়েছে খুব কাছেই। পার হতে পারেনি লাইন। ছুটকে পড়েছিল মাছের ঝুড়িটা, কাঁধের বস্তা। দেহ থেকে আলাদা হয়ে গেছিল ওই হাসি খুশি বুকটা। অনেক বেলায় খবরটা এসেছিল। ইন্দুবালা তখন কালেক্টর অফিসের লোকজনকে নিয়ে হিমশিম খাচ্ছেন। ভেবেছিলেন লক্ষ্মী আসেনি, হয়তো শরীর খারাপ করেছে, কিন্তু মনে মনে দুশ্চিন্তাও করেছেন এমন কথার খেলাপ তো লক্ষ্মী করে না। সব ভাবনা চিন্তা চাপা দেওয়ার জন্য ইন্দুবালা আরো রান্না পদের লিস্ট বানিয়ে দিয়েছিলেন। ততক্ষণে কচু বাটার জায়গায় ততক্ষণে ঢুকে পড়েছে ছ্যাঁচড়া। সবাই গরম গরম ভাত দিয়ে খাবে। ঠিক সেই সময় রান্নাঘরের পেছনের দরজা দিয়ে ঢুকলো দয়ারাম। লক্ষ্মীর সাথেই আসতো সে, তার পাশে বসেই মাছ বিক্রি করত। দুজনের যত ঝগড়া ততই ভাবছিল। শুকনো মুখে দয়ারামকে দাঁড়িয়ে থাকতে দেখে ছ্যাঁক করে উঠেছিল বুকটা। কি হয়েছে রে দয়ারাম? দয়ারাম বসে পড়েছিল দোর গড়ায়, মাথায় হাত দিয়ে। চুপ করে শুনেছিলেন ইন্দুবালা। নিজের মনের ভেতরে তোলপাড় কাউকে বুঝতে দেননি তিনি। নিজে সব সময় ভেবে এসেছেন এই হোটেলের যদি কেউ অংশীদার থেকে থাকে তাহলে সে হলো একজন লক্ষ্মী। তার সেই প্রথম দিনের টাকাতেই হোটেল শুরু না হলে কোনো দিন ইন্দুবালা মাথা তুলে দাঁড়াতেই পারতেন না। শান্তভাবে সবাইকে খাইয়ে নিজে স্নান করে নতুন কাপড় পরলেন ইন্দুবালা। দয়ারামকে নিয়ে নিজেই গেলেন মর্গে। সেখানে একবার শেষ দেখা দেখবেন ভাতে কাপড়ে তাকে বাঁচিয়ে দেওয়া সেই কোন বিহারের কমলা গ্রামের মেয়েটিকে, যারা বাবা মা বিয়ে দেওয়ার নামে পণ দিয়ে বেছে দিয়েছিল কোনো এক নেশাখোর মানুষের কাছে। লক্ষ্মী চুপ করে শুয়েছিল মর্গের মেঝেতে, তার হাসি খুশি মুখটা নিয়ে। শুধু গলার কাছে ছিল একটা চওড়া বড় সেলাই। বসে পড়েছিলেন ইন্দুবালা মর্গের মেঝেতেই, মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মৃত লক্ষ্মীর। এমন তো কথা ছিল না রে, উনুন ধরিয়ে বসেছিলাম তো তোর জন্য, তুই তো এলি না, কথাও রাখলি না। এত শুকনো চোখেও জল পড়ে ইন্দুবালার। ভেপসে ওঠে মর্গটা যেন শোকের সজীবতা পেয়ে। লক্ষ্মীকে দেখেই কাজ শেষ হয়ে গেছিল ইন্দুবালার। পুলিশের কাছে যে ফর্ম তাকে সেইটায় অশনাক্ত বডির শনাক্তকরণের সেই সব কিছু ফর্মালিটি করতে হলো তাকে। বাজারের এক গাদা গরিব গুরব লোকের সাথে ভদ্রলোকের এক বিধবাকে দেখে পুলিশের লোকজন একটু অবাকই হয়েছিল বটে, তবে বিস্তারিত প্রশ্ন করার অবকাশ ছাড়েনি। লক্ষ্মী যে তার আত্মীয় হয় পুলিশের কাছে এটাই বলেছিল ইন্দুবালা। ঠিক কি ধরনের আত্মীয় যদি একটু বলেন দিদি, জানতে চেয়েছিল লোকাল থানার অসি। ইন্দুবালা বলেছিলেন বোন। ঘুরিয়ে জানতে চেয়েছিল সে একজন বিহারি বাঙালির বোন। ইন্দুবালা সরাসরি তাকিয়ে বলেছিলেন, কেন হতে পারে না? আমার আপনার রক্তের হিসেব কার কাছে লেখা আছে স্যার? রক্তের আত্মীয়তায় কি সব? অসি আর কথা এগোননি। এমনিতেই বেশি মাল করি পাওয়া যাবে না এদের কাছ থেকে, ফর্মে সই করে ছেড়ে দিয়েছিলেন। বেরিয়ে আসার সময় ইন্দুবালা দেখেছিলেন দরজার কাছে পড়ে আছে কচুটা, ঝুড়িটা। আইডেন্টিফিকেশনের জন্যই নিয়ে আসা হয়েছিল সেগুলোকে। কাউকে কিচ্ছু না বলে কচুটা আর ঝুড়িটা নিয়ে এসেছিলেন ইন্দুবালা। যিনি কোনো দিন তার স্বামীর একটা ছবিও বাড়িতে রাখেননি, তিনি তার সখীর শেষ চিহ্নটুকু নষ্ট হতে দেননি। দয়ারামকে সব খরচ দিয়েছিলেন ইন্দুবালা, লক্ষ্মীর অন্ত্যেষ্টি, শ্রাদ্ধ, সব কিছু। এমনকি লক্ষ্মীর ছেলেকে ডেকে হাতে ধরিয়ে দিয়েছিলেন সেই সময়ে
10,000 টাকা মায়ের জায়গায় ব্যবসা শুরু করার জন্য। বাড়ি ফিরে খুব হালকা লেগেছিল তার। খুব কাছের মানুষ চলে গেলে যেমন চারপাশটা ফাঁকা হয়ে যায়, লক্ষ্মী চলে যাওয়ার পরেও তাই মনে হয়েছিল। কিচ্ছু খাননি সেদিন সারা দিন। পরের দিন সকালে স্নান করে উনুন ধরিয়ে কচু বাটতে বসেছিলেন। সেদিন হোটেলের মেনু ছিল গরম ভাত, কচু বাটা আর দেশি কাঁচা টমেটোর চাটনি। পরে সেটা নাম বদল করে রেখেছিলেন উনি লক্ষ্মী চাটনি। চাটনি হয়ে গেলে তার উপর ছড়িয়ে দিতেন গন্ধরাজ লেবুর রস। প্রথম ভাত নামার পরেই শাল পাতার থালায় তুলে নিয়েছিলেন সেদিন ইন্দুবালা। কচু বাটা আর চাটনি পাশে নিয়ে বাগানে নারকেল গাছটার তলায় রেখে এসেছিলেন। মাটির গ্লাসে ছিল জল। গড় করে প্রণাম করে সেই খোলা বাগানে লক্ষ্মীকে অনুরোধ করেছিলেন শেষবারের মতন ভাত খেয়ে যেতে, আর পেছন ফিরে তাকাননি। বাগানের দরজা বন্ধ করে ধনঞ্জয়কে বলেছিলেন আজকের পর থেকে কচু বাটা রান্না বন্ধ হলো এই হোটেলে। তাহলে এখন হঠাৎ এই অবেলায় অচেনা এক মেয়ের অনুরোধে ইন্দুবালা রাজি হয়ে গেলেন কেন আবার সেই রান্না করে? কে জানে কার মধ্য দিয়ে কে বারবার এই পৃথিবীতে ফিরে আসে। সেই দিন বিকেলে বাগান থেকে এসে ধনঞ্জয় বলেছিল, মা, শাল পাতার থালা পরিষ্কার, একটা ভাতও নেই। শুধু কি তাই, জলটা পর্যন্ত খেয়ে গেছে গো। ইন্দুবালা ধমকে দিয়েছিলেন ধনঞ্জয়কে, ওইভাবে বলতে নেই ধনা, মানুষ মারা গেলে ঈশ্বর হয়ে যায়। এখনো কাঁচা মাছ আসলে প্রথমে ওই লক্ষ্মীর ঝুড়িতেই রাখা হয় সব, তারপর সেখান থেকে সব ধুতে যায়, ভাজতে যায়। কিছু কিছু অদ্ভুত সংস্কার ইন্দুবালা আজও মনে মনে মেনে চলেন। সেদিন হেতালের মায়ের দোকান বন্ধ ছিল। কাছেই ইন্দুবালাকে বেশ কয়েকদিন পর পর নতুন কচুর জন্য বাজারের হেতালের মাকে বলে রাখতে হলো। সেই বউটি অনেক খুঁজে পেতে সোনারপুর পেরিয়ে আরো কোন ওজ গায়ের থেকে কচু এনে দিলেন ইন্দুবালাকে। পর পর কয়েকদিন কচু বাটা করলেন। ঝামেলা হলো বিস্তর। চারপাশের লোকজন তো এলোই, কৃষ্ণনগর থেকে আবার এলেন সেই অধ্যাপক অমলেন্দু। সঞ্চারী পরিচয় করিয়ে দিল, কাঁচা পাকা দাড়ি, চোখে ভারী পাওয়ারের চশমা। চিনতে পারছেন না আমাকে দিদি? যখন পায়ে হাত দিয়ে প্রণাম করলো তখনও বুঝতে পারেনি ইন্দুবালা। চশমাটা খুলতেই ঝন্টুকে চিনতে পারলেন তিনি। এমন জ্বর বাঁধিয়েছিল ছেলেটা, নিজে গিয়ে খাবার দিয়ে আসতেন ইন্দুবালা। তোর মনে আছে লক্ষ্মীকে ঝন্টু? ওই যে ঝুড়ি করে মাছ নিয়ে যেত, মনে আছে? ঝন্টু মনে করার চেষ্টা করে কিন্তু পারে না। ধনঞ্জয় খ্যাচ খ্যাচ করে, কচুর ডাই পড়ে আছে, সেগুলো কখন কাটা হবে বাটা হবে কে জানে। ঝন্টু তার ব্যাগ থেকে কৃষ্ণনগরের সর ভাজা বার করে দেয়। ইন্দুবালা সবাইকে বসতে বলেন। কচু কাটেন ভালো করে ধুয়ে, কুড়ে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে ওপরে ছড়িয়ে দেন কাঁচা সর্ষের তেল। গরম ভাতে সেই কচু বাটা নিমেষে শেষ হয়। সবাই হাপুস হুপুস শব্দ তোলে। কচি দেশি টমেটোর চাটনি লোকজন চেটে পুটে খায়। অনেকদিন পরে পড়ন্ত বেলায় রান্নাঘরের দরজায় লক্ষ্মী এসে দাঁড়ালে ইন্দুবালা একটু অবাক হন না। শুধু বিড়বিড় করে বলেন, তোকে আজ আর কেউ মনে রাখেনি রে লক্ষ্মী। লক্ষ্মী হাসে, কোনো কথা বলে না, শুধু চেয়ে থাকে ইন্দুবালার দিকে। কি বলতে চাইছে লক্ষ্মী ইন্দুবালাকে? বিদায় বেলার আমন্ত্রণ? ইন্দুবালার কেমন যেন শীত করে। তড়িঘড়ি দোতলায় ওঠেন। ধনঞ্জয়ের বেড়ে দেওয়া ভাতের থালা সরিয়ে রেখে কিচ্ছুটি না খেয়ে বারান্দায় এক চিলতে রোদে আচার, কাসুন্দি আর বড়ির পাশে ঘুমিয়ে পড়েন। পশ্চিম দিকে পাটে যাওয়া বেলা শেষের একটু রোদ এসে পড়ে তার পরিতৃপ্ত শঙ্কাহীন মুখে।
শেষ হলো কল্লোল লাহিড়ীর বিখ্যাত ইন্দুবালা ভাতের হোটেল বইটি। খুব তাড়াতাড়ি আসছি অন্য আরেকটি বই নিয়ে। আজ তবে চলি, টাটা।